যদি আমি বলি আমাদের ভারতের ম্যাপে আঁকার নদীগুলো আসলে কোনো ভৌগোলিক দুর্ঘটনার ফল নয়, বরং এক প্রাচীন মহাজাগতিক পারিবারিক কলহের অংশ। হ্যাঁ, শুনতে প্রথমটা একটু অদ্ভুত লাগতে পারে। একদমই। মানে আমরা সাধারণত যখন ভূগোল বা ইতিহাসের কথা ভাবি তখন মনে হয় এগুলো একদম নিডেড ফ্যাক্ট ভিত্তিক বিষয়, ঠিক যেন কোনো সায়েন্স ল্যাবের এক্সপেরিমেন্ট। মানচিত্রে পাহাড় এখানে, নদী ওখানে, এভাবেই তো আমরা অভ্যস্ত। ঠিক তাই। আর বইয়ের পাতায় লেখা থাকে অমুক সালে তমুক রাজার উত্থান, কিন্তু প্রাচীন পৌরাণিক কাহিনীগুলোর পাতা উল্টালে এই চেনা ছকটা একদম ভেঙে যায়। পুরোপুরি ভেঙে যায়। আসলে পুরাণকে তো আমরা অনেকেই রূপ কথা ভাবি। হ্যাঁ, আর এখানেই আমাদের আজকে ডিপ ডাইভের মিশন। আমাদের হাতে আজ রয়েছে দেবদত্ত পাটনায়কের চমৎকার প্রবন্ধ চিলড্রেন অব দ্য সান গড এবং কিছু প্রাচীন জ্যোতিষশাস্ত্রীয় গবেষণার নোটস। চমৎকার সব সোর্স। তো আমাদের লক্ষ্য হল এই সোর্সগুলো ঘেঁটে বের করা যে কিভাবে সূর্যদেবের বংশধরদের সাথে ভারতের নদীগুলোর সম্পর্ক রয়েছে, কিভাবে এই সৌরযুক্তি প্রাচীন রাজবংশগুলোর ভিত্তি গড়েছে এবং সর্বোপরি যম ও শনির মাধ্যমে কর্মফলের বিচার আমাদের আজকের আধুনিক জীবনেও কিভাবে প্রভাব ফেলে। এই সোর্সগুলো ঘাটলে একটা ব্যাপার খুব দ্রুত পরিষ্কার হয়ে যায় আমাদের কাছে, আর তা হল পুরাণ কেবল কিছু অলৌকিক বা কাল্পনিক গল্প নয়। আচ্ছা, তাহলে এটা ঠিক কি? এটি মূলত একটি সাংকেতিক ভাষা বা কোড। প্রাচীনকালের মানুষেরা মহাবিশ্বের বিশালতাকে আর মানুষের মনস্তত্ত্বকে বোঝার জন্য এই কোডগুলো তৈরি করেছিলেন। মানে একটা মেটাফোর বা রূপক হিসেবে কাজ করে। একদম ঠিক। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল এই সাংকেতিক ভাষার পাঠোদ্ধার করা। দেবদত্ত পটনায়কের লেখায় আমরা দেখতে পাই সূর্য বা আলো কেবল আকাশে জ্বলজ্বল করা একটি নক্ষত্র নয়, বরং এটি একটি দার্শনিক কনসেপ্ট যা মানুষের রক্ত, নদীর জল এবং কর্মফলের হিসেবের মধ্য দিয়ে প্রবাহিত হয়। বিষয়টা সত্যিই কৌতূহলোদ্দীপক। তো কাহিনীটা শুরু হচ্ছে সূর্যদেবকে দিয়ে, মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে তেজদীপ্ত সত্তা। হ্যাঁ, আর তার প্রথম স্ত্রী হলেন সংজ্ঞা, যাকে শরণ্য নামেও ডাকা হয়। সোর্স অনুযায়ী স্বামীর এই প্রচণ্ড তেজ আর তাপ সংজ্ঞা কিছুতেই সহ্য করতে পারছিলেন না। তাই তিনি নিজের একটি অবিকল ছায়া তৈরি করে তাকে স্বামীর কাছে রেখে নিজে ঘড়ির রূপ ধারণ করে পালিয়ে যান। প্রথমে মনে হতে পারে এটি নিছকই একটি রূপকথার পলায়ন, তাই না? কিন্তু এই তাপের বিষয়টা একটু অন্যভাবেও তো চিন্তা করা যেতে পারে। অবশ্যই, কারণ সূর্যদেব এখানে কেবল একজন স্বামী নন, তিনি হলেন সীমাহীন শক্তির আধার। আধুনিক বিজ্ঞানের ভাষায় বলতে গেলে ধরুন তিনি একটি পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মতো। বাপরে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর! হ্যাঁ, মানে কোনো সাধারণ জৈবিক সত্তার পক্ষে সরাসরি এই প্রচণ্ড তাপ এবং রেডিয়েশন সহ্য করা অসম্ভব। সংজ্ঞা যখন পালিয়ে যান তখন তিনি এক পর্যায়ে সরজু নদীতে পরিণত হন। আচ্ছা, তার মানে তার এই পলায়ন বা ফ্লাইট শেষ পর্যন্ত একটি প্রবাহ বা ফ্লোতে রূপান্তরিত হল। একদম। ভয় থেকে জন্ম নিল পুষ্টি, কারণ নদী সভ্যতার প্রাণ। আর তিনি যে নিজের ছায়াকে দেখে গেলেন সেটাও খুব যুক্তিসঙ্গত। আমি প্রথমে ভেবেছিলাম এই ছায়া রেখে যাওয়ার ব্যাপারটা হয়তো শুধুই একটা পালানোর কৌশল। অনেকেই তাই ভাবে। কিন্তু এখন মনে হচ্ছে এই ছায়াটা আসলে একটা হিট শিল্ড বা থার্মাল বাফারের মতো কাজ করেছিল। আরে বাহ, দারুণ বলেছেন। মানে একটা তীব্র স্পটলাইট বা লেজার বিমের সামনে যেমন আমরা কোনো ফিল্টার বা কালো কাঁচ বসিয়ে দিই যাতে তীব্রতা কমে যায় আর ভেতরের জিনিসটা গলে না যায়, ছায়াও ঠিক তেমনই একটা প্রতিরক্ষা আবরণ হিসেবে কাজ করছিল। ঠিক এই মেকানিজমটাই কাজ করেছে এখানে। ছায়া কেবল সংজ্ঞার অবয়ব ছিল না, মহাজাগতিক স্তরে ভারসাম্য রক্ষার জন্য ছায়া একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান ছিল। ব্যালেন্স করাটা খুব জরুরি ছিল। হ্যাঁ, এরপর যা ঘটল তা পুরাণ এবং ভূগোলের এক অভাবনীয় সংমিশ্রণ। সূর্যদেবের ওরসে সংজ্ঞার গর্ভে জন্ম নিলেন কন্যা যমুনা। আর ওই যে ছায়া বা হেডশিল্ড, সেই ছায়ার গর্ভে জন্ম নিলেন আরেক কন্যা তাপ্তি। ঠিক, আর এখানেই ভূগোলের চমকটা লুকিয়ে আছে। দাঁড়ান, আমি একটু মেলাতে চেষ্টা করি। আলো তার মানে শুধু রোদ না, আলো মানে এখানে একটা ভৌগোলিক গতিপথ তৈরি করছে। যমুনা নদী প্রবাহিত হয়েছে পূর্ব দিকে। পূর্ব দিক মানে তো উদীয়মান সূর্যের দিক, আলোর দিক। একদম তাই। যেহেতু যমুনা প্রধান স্ত্রীর কন্যা, যিনি কিনা সরাসরি আলোর সংস্পর্শে ছিলেন, তাই যমুনা আলোর দিকেই ধাবিত।
আর ঠিক এই কারণেই ছায়ার গর্ভে জন্ম নেওয়া কন্যা তাপ্তি প্রবাহিত হয়েছেন পশ্চিম দিকে। ও আচ্ছা, পশ্চিম দিক হল সূর্যাস্ত, অন্ধকার এবং ছায়ার প্রতীক। হ্যাঁ, ছায়ার গর্ভ থেকে জন্ম নেওয়া একটি নদীর এই পশ্চিমমুখী প্রবাহ কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। মানে এটা পুরোটাই একটা প্ল্যান করা ব্যাপার। হ্যাঁ, এটি একটি অত্যন্ত সূক্ষ্ম, নৈতিক, মহাজাগতিক এবং বংশগত কাঠামোর নিদর্শন। প্রাচীন ভারতের মানচিত্রে নদীগুলোর এই দিকনির্দেশনা শুধু ম্যাপের দাগ নয়, এটি একটি দার্শনিক অবস্থান। তার মানে যমুনা এবং তাপ্তি, এই দুই নদী মূলত আলো এবং অন্ধকারের, তেজ এবং শীতলতার দুই বিপরীত প্রবাহকে ধারণ করে আছে। ঠিক। আমরা দেখলাম সূর্য কিভাবে পুরো মানবজাতির ইতিহাস আর ভূগোলের দিকনির্দেশনা দিচ্ছে, কিন্তু সোর্সগুলো বলছে সূর্যের প্রভাব শুধু ম্যাপ বা নদীতেই আটকে নেই। এটা সরাসরি মানবজাতির ইতিহাস আর বংশধারাতেও ঢুকে পড়ছে। নদী থেকে আমরা ধীরে ধীরে মানুষের রক্তে বা ব্লাড লাইনে প্রবেশ করছি। হ্যাঁ, এবং এই রূপান্তরটি বোঝার জন্য আমাদের সৌরবংশা এবং চন্দ্রবংশের ধারণায় যেতে হবে। আচ্ছা। সংজ্ঞার পুত্র মনু হলেন মানবতার পিতা, তিনি হলেন প্রথম মানব এবং এই সৌরবংশ বা সূর্যবংশের প্রতিষ্ঠাতা। এই বংশের মূল বৈশিষ্ট্যগুলো কি? এদের বৈশিষ্ট্যগুলোর দিকে তাকালে আমরা দেখব এরা স্থায়িত্ব, প্রাচীনত্ব এবং ন্যায়পরায়ণতার উপর সবচেয়ে বেশি জোর দেয়। সূর্য যেমন প্রতিদিন নিয়ম করে ঠিক সময় ওঠে এবং অস্ত যায়, তাতে কোনো ব্যত্যয় ঘটে না, এই বংশের রাজারাও ঠিক তেমনই শৃঙ্খলার প্রতীক। একদম। রাজা ইক্ষ্বাকু, ভগবান রাম, গৌতম বুদ্ধ, এরা সবাই এই সৌরবংশের অংশ। তারা নিয়ম ভাঙেন না, বরং নিয়ম প্রতিষ্ঠা করেন। কিন্তু মানুষের ইতিহাস তো শুধু নিয়মের উপর চলতে পারে না, সেখানে পরিবর্তন দরকার, ফ্লেক্সিবিলিটি দরকার, তাই না? খুব প্রাসঙ্গিক একটা পয়েন্ট তুলেছেন। আর ঠিক এখানেই চন্দ্রবংশের উৎপত্তি ঘটে, যা এক জাদুকরী পরিবর্তনের মাধ্যমে তৈরি। সূর্য ও সংজ্ঞার সন্তান ইলা এক জাদুকরী বনে গিয়ে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে নারীতে রূপান্তরিত হন। হ্যাঁ, ইলার গল্পটা খুবই আকর্ষণীয়। এরপর তিনি চাঁদের পুত্রকে বিয়ে করেন, আর এইভাবেই জন্ম হয় চন্দ্রবংশের। এই জেন্ডার ফ্লুইডিটি বা লিঙ্গ পরিবর্তনের কনসেপ্টটা প্রাচীন পুরাণে এত চমৎকারভাবে তুলে ধরা হয়েছে, যা সত্যি অবাক করার মতো। অবাক করার মতোই। ইলার এই রূপান্তর কোনো সাধারণ ঘটনা নয়, এটি আসলে প্রকৃতির নিয়মে পরিবর্তনের বা মিউটেশনের প্রতীক। আচ্ছা, মানে ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ, এই চন্দ্রবংশ গড়ে ওঠে যমুনা নদীর তীরে, যিনি কিনা সূর্যেরই আরেক কন্যা। এই বংশে আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ এবং নেমির মতো ব্যক্তিত্বদের। তার মানে সৌরবংশ যেখানে স্থায়িত্বের কথা বলে, চন্দ্রবংশ সেখানে পরিবর্তনের কথা বলে। ঠিক তাই। চাঁদ যেমন প্রতিদিন তার আকার বদলায়, কখনো বাড়ে, কখনো কমে, কখনো অমাবস্যায় হারিয়ে যায়, চন্দ্রবংশের রাজারাও তেমনি ফ্লেক্সিবল বা নমনীয় ছিলেন। তারা পরিস্থিতি অনুযায়ী নিজেদের মানিয়ে নিতেন। হ্যাঁ, কিন্তু দিন শেষে সবচেয়ে বড় সত্যটা হল উভয়েরই মহাজাগতিক উৎস সেই সূর্যদেব। সূর্য থেকে নদী, নদী থেকে বংশধারা এবং বংশধারা থেকে ইতিহাস। এই চক্রটি আমাদের শেখায় যে মহাবিশ্বের স্থায়িত্ব এবং পরিবর্তন উভয়েরই জন্ম আসলে একই উৎস থেকে। একদম ঠিক। আচ্ছা, ম্যাপ আর রাজবংশের বড় ক্যানভাস থেকে এবার একটু সাধারণ মানুষের জীবনের দিকে আসা যাক। হ্যাঁ, কারণ এই দর্শন তো আমাদের প্রতিদিনের জীবনেও কাজ করছে। ঠিক, কারণ সোর্সগুলো বলছে সূর্যের এই প্রভাব শুধু রাজাদের সিংহাসনে সীমাবদ্ধ থাকেনি, এটা আমাদের প্রতিদিনের ব্যক্তিগত জীবনের হিসাব নিকাশেও ঢুকে পড়ছে। আর এখানেই এন্ট্রি নিচ্ছেন সূর্যের দুই পুত্র, যম এবং শনি। দুই ভাই, অথচ তাদের কাজ সম্পূর্ণ বিপরীত। এই দুই ভাইয়ের বৈপরীত্য সত্যি খুব তাৎপর্যপূর্ণ। মনু যেমন ভবিষ্যতের দরজা খুলেন, মানবতার বিস্তার ঘটান, তারই ভাই যম তেমনি অতীতকে পাহারা দেন। সংজ্ঞার পুত্র যম হলেন মৃত্যুর দেবতা। হ্যাঁ, মানুষের জীবনাবসানের পর একজন মানুষ তার পুরো জীবনে কি কাজ করেছে তার পুঙ্খানুপুঙ্খ বিচার করেন যম। তিনি হলেন মৃতদের জন্য কর্মফলের হিসাবরক্ষক। আচ্ছা। কিন্তু অন্যদিকে ছায়ার পুত্র শনি হলেন জীবিতদের ন্যায়ের দেবতা। দাঁড়ান, ব্যাপারটা কি এরকম দাঁড়াচ্ছে? যম হলেন অনেকটা কোম্পানির ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষে হওয়া ফাইনাল অডিটের মতো। হ্যাঁ, বলা যায়। সারা বছর আমরা যাই করি না কেন, ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষে গিয়ে আমাদের সেই অডিটের মুখোমুখি হতে হয়।
তখন আর কিচ্ছু বদলানোর সুযোগ থাকে না। একদমই তো তাই। কিন্তু শনি হলেন সেই কড়া প্রজেক্ট ম্যানেজার, যিনি প্রতিদিনের কাজের ভিত্তিতে পারফরমেন্স রিভিউ করছেন। দারুণ উপমা দিয়েছেন তো। হ্যাঁ, তিনি অপেক্ষা করবেন না যে কবে প্রজেক্ট শেষ হবে বা কবে মৃত্যু আসবে। তিনি জীবিত অবস্থাতেই প্রতিদিনের ভুল ত্রুটির হিসাব কষবেন। আর শনির এই কড়া প্রজেক্ট ম্যানেজার হয়ে ওঠার পেছনের গল্পটাও তো বেশ ইন্টারেস্টিং। খুব ইন্টারেস্টিং। গর্ভবতী অবস্থায় ছায়া দেবী দেবাদিদেব মহাদেবের এত কঠোর তপস্যা করেছিলেন যে প্রখর রোদে না খেয়ে থাকার কারণে তার গর্ভের সন্তান শনি ঘোর কৃষ্ণবর্ণ বা কালো বর্ণ নিয়ে জন্ম নেন। এই ঘোর কালো রং দেখে সূর্যদেব চরম অহংকারের বশবর্তী হয়ে নিজের পিতৃত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন এবং স্ত্রী ছায়াকে অপমান করেছিলেন। আর সেই অপমানের ফল কিন্তু খুব একটা মধুর হয়নি। ক্ষুব্ধ নবজাতক শনির প্রথম দৃষ্টি যখন তার পিতা সূর্যের ওপর পড়ে, তখন স্বয়ং সূর্যেরও গ্রহণ লেগে যায়। ঠিক, অর্থাৎ সূর্যের বিশাল তেজ এবং অহংকারও শনির একটিমাত্র দৃষ্টির সামনে ম্লান হয়ে গিয়েছিল। বাপরে! এই ঘটনাটি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা মেকানিজম বা কর্মপদ্ধতি সম্পর্কে ধারণা দেয়। শনির দৃষ্টি বা নজর নিয়ে আমাদের সমাজে অনেক আলোচনা আছে। হ্যাঁ, শনির দৃষ্টি পড়লে মানুষের জীবনে বিপর্যয় নেমে আসে বলে অনেকেই মনে করেন। কিন্তু মনস্তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় শনির এই দৃষ্টি আসলে মানুষকে তার নিজের কৃতকর্ম ও অহংকারের মুখোমুখি দাঁড় করায়। মানে একটা আয়নার মতো কাজ করে। একদম। সূর্যদেবের মতো ক্ষমতাশালী তেজোগীপ্ত সত্তাকেও যখন নিজের অহংকার ও সন্দেহের কারণে গ্রহণ বা অন্ধকারের ফল ভোগ করতে হয়, তখন সাধারণ মানুষের অবস্থা তো সহজেই অনুমেয়। শনি কাউকেই ছাড় দেন না। না, তিনি মানুষকে জীবিত অবস্থাতেই তাদের কর্মফলের ঋণ চুকিয়ে দিতে বাধ্য করেন। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। কীরকম? যদি শনি কেবল শৃঙ্খলা আর ন্যায়েরই দেবতা হয়ে থাকেন, তবে সাধারণ মানুষ তাকে এত ভয় পায় কেন? এই যে শনিদেবের ৭.৭ দশা নিয়ে এত আতঙ্ক, শনিবারের এত রীতিনীতি, এগুলো কি শুধুই ভয়ের বশবর্তী হয়ে করা নয়? শনি কি সত্যি মানুষের জীবনে কোনো ভিলেনের ভূমিকা পালন করেন? এটি একটি খুব সাধারণ ভুল ধারণা। শনি কোনো ভিলেন নন। তিনি হলেন কসমিক বা মহাজাগতিক কাঠামোর সবচেয়ে বড় শিক্ষক। আচ্ছা। আপনি যে ৭.৭-এর কথা বললেন, এর পেছনের অ্যাস্ট্রোনমিক্যাল বা জ্যোতির্বিজ্ঞানের মেকানিজমটা আগে বোঝা দরকার। হ্যাঁ, বুঝিয়ে বলুন। শনি বা স্যাটার্ন হল সৌরজগতের এমন একটি গ্রহ যা খালি চোখে দেখা যায় এবং যার গতি সবচেয়ে ধীর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি গ্রহ একটি রাশিতে বা জোডিয়াক সাইনে অবস্থান করে প্রায় ২.৫ বছর। ওকে। আর ৭.৭ হল এমন একটি সময় যখন শনি জন্মরাশির আগের রাশি, জন্মরাশি এবং পরের রাশি, এই ৩টি রাশি অতিক্রম করে। প্রতিটিতে ২.৫ বছর করে মোট ৭.৫ বছর সময় লাগে। ও, তার মানে এটা শুধু গ্রহের ঘোরার একটা গাণিতিক হিসাব নয়, এটা দীর্ঘ ৭.৫ বছরের একটা সাইকোলজিক্যাল প্রেশার কুকার। একেবারে ঠিক ধরেছেন। এত লম্বা সময় ধরে একটা ধীর গতির প্রেশার যখন কারো জীবনের উপর থাকে, তখন তার ভেতরের সব ফাঁক ফোকর তো বেরিয়ে আসতে বাধ্য। হ্যাঁ, আর এই ৭.৫ বছরের লম্বা সময়টা কেন এত কঠিন মনে হয় জানেন? কেন? কারণ এই সময়ে শনি মানুষের জীবনের সমস্ত শর্টকাট, অহংকার, মায়া ও অলসতা ভেঙে চুরমার করে দেন। এটি একটি দীর্ঘ এবং ধীর গতির বাইন্ডিং প্রসেস। মানে সব মিথ্যে খোলস খসিয়ে দেন। ঠিক তাই। মানুষ যখন তার ইগো বা অহংকারকে আঁকড়ে ধরে রাখতে চায়, শর্টকাট দিয়ে সাফল্য পেতে চায়, তখনই সংঘর্ষ বাধে এবং কষ্ট তৈরি হয়। শনি মোহমুক্তি ঘটান। তার মানে তিনি দেখান যে মহাবিশ্বের নিয়মে কোনো শর্টকাট নেই। একদমই তাই। এটা তো অনেকটা সেই কড়া শিক্ষকের ক্লাসের মতো, যে ছাত্র সারা বছর ফাঁকি দেয়, যার বেসিক ক্লিয়ার নেই, তার জন্য এই ক্লাসটা আতঙ্কের। হ্যাঁ, সে চাইবে যে কোনো উপায়ে ক্লাসটা থেকে পালাতে। কিন্তু যে নিয়ম মেনে চলে, যে ডিসিপ্লিনড, তার জন্য এই শিক্ষকই সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ এই শিক্ষকই তাকে সত্যিকারের প্রস্তুত করে তুলবে। চমৎকার বলেছেন। এর সবচেয়ে বড় সমাজতাত্ত্বিক উদাহরণ হল মহারাষ্ট্রের শনি সিঙ্গানাপুর গ্রাম। আচ্ছা, সেখানে কি হয়? সেখানে মানুষের বিশ্বাস এতটাই গভীর যে শনিদেবের কড়া পাহারার কারণে সেখানে কোনো চুরি হতে পারে না। তাই সেই গ্রামের ঘরবাড়িতে, দোকানে, এমনকি ব্যাংকেও কোনো দরজা বা তালা নেই। দাঁড়ান, কি বলছেন? দরজা ছাড়া একটা আস্ত গ্রাম? হ্যাঁ, শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ বিশ্বাস করে আসছে, কেউ যদি অসততার আশ্রয় নেয়, তবে শনিদেব তাৎক্ষণিকভাবে তার বিচার করবেন। বাপরে,
কোনো সিকিউরিটি গার্ড নেই, কোনো সিসিটিভি নেই, শুধু একটা কসমিক অ্যাকাউন্টেবিলিটির ধারণার উপর পুরো সমাজ চলছে। ঠিক। এই বিশ্বাস শুধু কুসংস্কার নয়, এটি একটি গোটা সম্প্রদায়কে চরম নৈতিকতা এবং সততার বাঁধনে বেঁধে রাখার একটা অসাধারণ দৃষ্টান্ত। শনিদেবকে কেন্দ্র করে এই ভয় আসলে কোনো অমূলক ভীতি নয়, এটি হলো নিজের কাজের জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি সম্পর্কে সচেতনতা। একদম। কিন্তু এই যে শনিদেবকে কেন্দ্র করে শনিবারের বিভিন্ন রীতিগুলো পালন করা হয়, যেমন তিল বা সরিষার তেল দান করা, কালো বস্ত্র দেওয়া, অভাবীদের খাওয়ানো বা কাককে খাওয়ানো, এগুলোও কি ভয়ের জায়গা থেকেই আসে? না, এর ভেতরে অত্যন্ত চমৎকার কিছু যুক্তিবাদী মেকানিজম আছে। আচ্ছা। এই আচারগুলো আসলে আমাদের মনকে শান্ত করার এবং অহংকার দূর করে আত্মোপলব্ধি ঘটানোর প্রাচীন কৌশল। একটু বুঝিয়ে বলবেন? হিন্দু জ্যোতিষশাস্ত্রে শনিকে বলা হয় মাইল ফল বা ধীর গতির গ্রহ। এই ধীর গতি আমাদের ধৈর্য শেখায়। তেল দান করা বা কালো বস্ত্র দেওয়ার অর্থ হল নিজের ভেতরকার অন্ধকার বা নেতিবাচক দিকগুলোকে বিসর্জন দেওয়া। আর কাককে খাবার দেওয়ার বিষয়টা? ওটা তো আরও গভীর। কাককে শনির বাহন মনে করা হয়। পরিবেশের দিক থেকে চিন্তা করলে কাক হল এমন এক প্রাণী যা উচ্ছিষ্ট খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে, আধুনিক ভাষায় যাকে বলে স্ক্যাভেঞ্জার। ঠিক। এই ধরনের একটি প্রাণীকে যখন মানুষ নিয়ম করে খাবার দেয়, তখন সে মূলত নিজের অহংকারকে নিচে নামিয়ে প্রকৃতির একটি সাধারণ উপাদানের সাথে যুক্ত হয়। এই ছোট ছোট আচারগুলোর মাধ্যমে মানুষকে বিনয়ী হতে শেখানো হয়। তার মানে যাকে আমরা বাধা, দুর্ভাগ্য বা শাস্তির ভয় বলে মনে করি, তা আসলে এক ধরনের কোর্স কারেকশন বা ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসার সুযোগ। একেবারে তাই। আধুনিক জীবনের এই অস্থিরতা, মানসিক চাপ, কর্পোরেট ইঁদুর দৌড় আর আর্থিক অনিশ্চয়তার মাঝে এই রীতিগুলো আমাদের শেখায় কিভাবে স্থিতিশীল হতে হয়, কিভাবে মাটির কাছাকাছি থাকতে হয়। হ্যাঁ, শনির দর্শনই হল শনি কখনও কাউকে তার ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করেন না। তিনি শুধু সেই প্রাপ্যটা পেতে দেরি করান। ইংরেজিতে যাকে বলে স্যাটার্ন নেভার ডিনাইজ, ইট অনলি ডিলেজ। আর এই দেরির সময় তিনি পরীক্ষা করেন আমাদের ধৈর্য, আমাদের সহনশীলতা এবং আমাদের কাজের প্রতি নিষ্ঠা। তিনি শুধু শাস্তিই দেন না, কেউ যদি এই কঠিন পরীক্ষায় নিজের সততা এবং কঠোর পরিশ্রম ধরে রাখতে পারে, তবে শনি তাকে দুহাত ভরে পুরস্কৃত করেন। হ্যাঁ, যা অন্য কোনো গ্রহ বা দেবতা করেন না বলে বিশ্বাস করা হয়। আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা সত্যি অসাধারণ এবং বিস্তৃত কিছু বিষয় জানতে পারলাম। আসলে মহাকাশের একটি জ্বলন্ত নক্ষত্র বা সূর্যের আলো থেকে শুরু করে পৃথিবীর বুকের নদীর প্রবাহ, কিভাবে যমুনা আলোর দিকে আর তাপ্তি ছায়ার দিকে প্রবাহিত হল। হ্যাঁ, আর সেখান থেকে কিভাবে জন্ম নিল স্থিতিশীল ইক্ষ্বাকু বংশ এবং পরিবর্তনশীল চন্দ্রবংশ। একদম। এবং পরিশেষে মহাজাগতিক ইতিহাস থেকে নেমে এসে মানব জীবনে যম এবং শনির মাধ্যমে আমাদের প্রাত্যহিক জীবনের কর্মফলের নিখুঁত হিসাব। এই পুরো চক্রটি যেন এক অদৃশ্য সুতোয় বোনা একটা বিশাল মহাজাগতিক মাস্টার প্ল্যান, যেখানে নদী, ইতিহাস, সমাজ এবং ব্যক্তির মনস্তত্ত্ব সবকিছু একে অপরের সাথে যুক্ত। আর এই পুরো মাস্টার প্ল্যান থেকে সবচেয়ে বড় শিক্ষাটা হলো জীবনের কঠিন সময়গুলো, বাধাগুলো বা যাকে আমরা খারাপ সময় বলি, সেগুলো কোনো অভিশাপ নয়। তাহলে সেগুলো কি? সেগুলো হলো আমাদের নিজস্ব ভুলগুলো শুধরে নেওয়ার একটা মেকানিজম। এই বাধাগুলো আমাদের অহংকার ভেঙে আরও পরিণত, স্থিতিশীল এবং মাটির কাছাকাছি থাকা মানুষ হিসেবে গড়ে ওঠার এক অমূল্য সুযোগ তৈরি করে দেয়। দারুণ বলেছেন। আলোচনা শেষ করার আগে এই পুরো কনসেপ্টটাকে আজকের আধুনিক যুগের আয়নায় ফেলে একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই আমাদের সবার জন্য। বলুন। বর্তমান যুগে আমরা সবকিছু এক ক্লিকে বা তাৎক্ষণিকভাবে পেতে চাই। আমাদের চাই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। খাবার থেকে শুরু করে সাফল্য, পরিচিতি, টাকা সবকিছুই আমাদের এক্ষুনি চাই। অপেক্ষার কোনো জায়গা আমাদের জীবনে নেই। একদম রূঢ় বাস্তব। সেখানে শনির মতো দেবতার এই ধৈর্যের পাঠ বা ডিলেড রিওয়ার্ডের দর্শন কি আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে না? অবশ্যই করে। যে যুগে আমরা এত দ্রুত ছুটছি, যে কোনো মূল্যে সাফল্য পেতে চাইছি, সেখানে এই তাড়াহুড়ো করতে গিয়ে আমরা হয়তো আমাদের অজান্তেই এমন কোনো কর্মফলের ঋণ তৈরি করছি, যা ভবিষ্যতে আমাদের অনেক বড় মূল্য দিয়ে শোধ করতে হবে।
এটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং গভীরভাবে চিন্তার উদ্রেককারী একটি প্রশ্ন। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে, আর মহাজাগতিক এই হিসাব নিকাশ থেকে পালানোর কোনো উপায় আসলে আমাদের নেই। ঠিক তাই। এই গভীর চিন্তার খোরাক নিয়েই আজ আমরা শেষ করছি। আমাদের চারপাশের এই দ্রুতগতি জীবনে একটু থমকে দাঁড়ানো, নিজেদের কাজের হিসাব মেলানো এবং একটু ধৈর্য ধরা হয়তো আমাদের সবার জন্যই খুব প্রয়োজন। একদম সত্যি কথা। আজ এ পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো সোর্স, নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন।